কেন সে এদের মতন এরকম পাওয়ারফুল আন্দোলনটা এতদিন টিকে আছে কেন? তিনটে ছেলেই এধার ওধার করছে, তাদের কি শুভেন্দু দেখেনি? দেখেছে, কিন্তু আরগুলো মানে নড়ছে না কেন? শুভেন্দুর ক্ষেত রয়েছে, নড়া যাবে না। আর শুধু ফেতো নয়, আজকে কারণ এই আন্দোলনকে ধরে রাখার ক্ষমতা নেই কারো। শুভেন্দু এক পাক ঘুরে গেছে, তাই এখনো দাঁড়িয়ে রয়েছে। আমি ঘুরছি, আমি বুঝতে পারছি কি হয়ে আছে। তাই নয়, আজকে শুভেন্দু দা তার লোকদের দিয়ে টাকা পাঠানো, মোবাইল পাঠানো, সব সাপোর্টগুলো দিচ্ছে বলে। শুনুন দাদা, খালি ইসে কিচ্ছু খালি এতে হবে না। রেপ হয় নাই, তাকে রেপে কনভার্ট করিয়ে দিয়েছে। চিন্তা করো, ধরো আজকে তোমার বাড়ির মিসেসকে, আমার বাড়ির মিসেসকে করাতে পারতাম, আমরা বড় হয়ে করাতে পারবো না। দাদা সেখানে বাইরের লোক হয়ে তাদেরকে দিয়ে এটা করি, টিএমসির লোক, টিএমসির লোক তাদের করিয়েছেন। আপনারা কিভাবে মানে ওদের ব্রেন ওয়াশটা কিভাবে করতেন এটা বলেন দেখি। না, আমাদের নির্দেশ ছিল, শুভেন্দুদা হেল্প করেছিল সেদিক দিয়ে। এইটা না করলে ওখানে আর এই তাবড় মালকে গ্রেপ্তার না করাতে পারলে তোমরা ওখানে দাঁড়াতে পারবে না। আর গ্রেপ্তার করাতে গেলে তোমাদের এইগুলো করতে হবে, রেপ কেসটা তো দিতেই হবে। শুভঙ্কর ছেলেটা প্রথম থেকে সাথ দিয়েছিল। কে শুভঙ্কর ছেলেটা প্রথম থেকে সাথ দিয়েছিল, কিন্তু ও পরে ও কিছু অর্থনৈতিক তছনছ করে ফেলে, বুঝে নিয়েছে, ঠিক আছে? সেই জায়গা থেকে ও কিন্তু একটু হটে গেল। না, এমনি শুভেন্দুদা এই জিনিসটা কি কন্ট্রোল করতো? কন্ট্রোল করতো, করার জন্য টিও ওরা এসেছিল। পিএ হচ্ছে পীযূষ নাকি আছে, পীযূষ এই জায়গাতে জীবনে আসে না, ও শুভঙ্করের হাত ধরে ঘুরে বেড়ায়। আমাকে আর খুব একটা গুরুত্ব দেয় না বলে আমি ওকে গুরুত্ব দেই না, ঠিক আছে? একদম পরিষ্কার পরিচ্ছন্ন। ও যদি আমার সঙ্গে থাকতো তাহলে ও শুভঙ্করের থাকতে হতো না। আমি ওর পিএ কে দিয়ে কন্ট্রোল করিয়ে দিই। শুভঙ্কর গিরি তো নেজাটে। তাহলে শুভঙ্কর গিরি ও তো হচ্ছে আপনাদের বিজেপির সঙ্গে দেখলাম না, ও তো বিজেপি আপনাদের সন্দেশন কনভেনার শুভঙ্কর গিরি। তাহলে ওই এদেরকে ব্রেন ওয়াশ করতো, আমাকে দিয়ে বলতো যে এইটা করতে হবে, ওইটা করতে হবে। আপনারা কি ব্রেন ওয়াশ কিভাবে করতেন? ওই তো যে কমপ্লেন গুলো এইভাবে করো, আর আপনি সেটা করেই দেন, ঠিক আছে? ওরা যেটা বলতো আমি করিয়ে দিত। না, আপনি মেয়েদেরকে একটা মেয়ে যখন লিখতো যে আমাকে রেপ করেছে, মানে যেটা হয়নি তাও সেটা লিখছে, তা সেই ক্ষেত্রে তো ওরা তো প্রথমে তো না বলতো তো আপনাকে। না বলেনি, ওটা যেটা বলেছি সেটা শুনেছি। মোটামুটি যে আপনাদের এই আন্দোলনকে ধরে রাখতে দিলে ওদেরকে গ্রেপ্তার না করা পর্যন্ত কিন্তু আপনাদের এই আন্দোলন সাকসেস হবে না। মানে শিবু শাহজাহান পরবর্তী দিনে এদের গ্রেপ্তার না করলে এখানে আপনাদের টিকতে দেবে না, বুলেটের আঘাতে আপনাদের শেষ করে দেবে। সন্দেশখালিতে রাজনীতির কুৎসিত চেহারা দেখালো বিজেপি, যেখানে শুধুমাত্র রাজনৈতিক ফায়দা তুলতেই মহিলাদের সম্মান নিয়ে ছেলেখেলা করল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সম্প্রতি সন্দেশখালী কাণ্ডের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যাতে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় দুই সাংবাদিকের করা স্টিং অপারেশনের সামনে সন্দেশখালীর বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল স্বীকার করছেন যে সেখানে কোনো মহিলা ধর্ষিতা হননি, তাদের রীতিমতো শিখিয়ে পড়িয়ে রেপের অভিযোগ করানো হয়েছিল। আর এটা করতে গিয়ে অভিযোগকারী মহিলাদের টাকা ও মোবাইল সাপ্লাই দিয়েছিল শুভেন্দু অধিকারী। অকপট এই স্বীকারোক্তিতে ওই ভিডিওতে বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল বলেন, জানি ইতিমধ্যেই রাজ্য রাজনীতির তোলপাড় বলা যায়। প্রশ্ন উঠছে, এভাবে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থেই কোনো রাজনৈতিক দলকে কালিমালিপ্ত করাটা কি খুব যুক্তিসঙ্গত বিষয়? যেখানে যাদের দিয়ে এই অভিযোগ করানো হয়েছিল সেই মহিলারা সবাই প্রায় তফসিলি জাতিভুক্ত আদিবাসী জনগোষ্ঠীর মানুষ। এর মধ্যে দিয়ে কি বাংলার গরিব মা বোনেদের ইজ্জত নিয়ে খেলা হলো না? প্রশ্ন উঠছে, এই মারাত্মক ধ্বংসাত্মক রাজনীতির শিকার দেশের গরিব মানুষরা আর কতদিন হবেন? কতদিন এক শ্রেণীর ক্ষমতালোভী মানুষের হাতে নিষ্পেষিত হবে বাংলা তথা বাঙালির গৌরব, তার উজ্জ্বল ইতিহাস? একদিন যে বাংলায় শুধুমাত্র নীতি আদর্শের টানে হাজারে হাজারে ছাত্র যুব নিজেদের জীবন বিসর্জন দিয়েছে, আজ সেই বাংলার একই ভয়ঙ্কর রূপ, যেখানে মা বোনেদের টাকা দিয়ে ধর্ষণের মতো মিথ্যা অভিযোগ করানো হলো। প্রশ্ন, মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দেদার, বীণা দাসদের আত্মবলিদানের ধন্য এই পূর্ণভূমিতে আজ কোন মানুষরূপী জানোয়ারদের পদচারণ দেখা যাচ্ছে, যাদের মস্তিষ্কের এই ঘৃণ্য পরিকল্পনা, যারই উত্তর খুঁজল সংবাদ সোচ্চার। বিভিন্ন কানাকানিতে তো ভয় দেখিয়েছে, ভাই এইসব করা যায় না, এইসব করিস না, পরে ফেসে যাবে, যার জন্য ওইটাই সমস্যা হয়ে গেছে, নাহলে ওই আরো গ্রেপ্তার হয়ে যেত।
সেটাই। যদি বলে একবার হ্যাঁ, তাহলে আর উপায় নেই। সে 7 মাস আগে ঘটেছে না, ও কার কার নাম ওই আর দিয়েছিল? কি আর আপনার সেটাই। মেডিকেল হবে আর কি মেডিকেল হবে, ঠিক আছে। কারণ লিখছে তো 7-8 মাস আগে ঘটনা, এক বছর আগে। কোনো মেডিকেলে কিন্তু কিছু মেডিকেল করার জায়গা নেই, সেটাই। যেটা জাজ বুঝেছেন, শুধু বয়ানটাই বললেই ঠিক আছে। আর আমরা তো জানতাম, আমরা তো বলে দিই 7-8 মাস করবে, ঠিক আছে। তার আগে কাছাকাছি ডেট বলিস না, তাহলে কিন্তু মেডিকেল হলে প্রবলেম হবে। ব্রেনে খাটিয়ে এগুলো করতে হয়েছে। না, সে তো করতেই হয়েছে, তারপর তো আইনটাও তো আপনাকে জেনে করতে হয়েছে। শুভঙ্কর ওখান থেকে ফোন করতো আর আমি এখানে বসে বসে একা করতাম, কাজ করতাম। শুভঙ্করকে শুভেন্দু না, এই জবা কাকার নাম দিয়েছিল, কাকার নাম দিয়েছিল? শাহজাহানের নাম উত্তম সর্দার, শুভ আসবে তিনটে একদম। না, 3 মাথায় কে কাজ। খুব ভালো হয়। দাদা, এটা পলিটিক্স, মানে যে কোনো উপায় জিততে হয়। संपूर्ण बांग्ला पे संदेश खाली झाड़ू में संदेश थाली में जो कुछ भी हुआ उससे किसी का भी सिर शर्म से झुक जाएगा। বুঝতে পারছো দাদা কি? নমস্কার, আমি সুভাষিস, সংবাদ সোচ্চারে আপনাদের স্বাগত। আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনার জন্য এসেছি, আপনারা জানেন এই মুহূর্তে আমাদের পশ্চিমবাংলার রাজ্য রাজনীতিতে দুটি বড় বিষয় এই মুহূর্তে শিরোনাম। একটি হচ্ছে সন্দেশখালী, কিছুদিন আগে যে সন্দেশখালী ঘিরে গোটা ভারতবর্ষ উত্তাল হয়ে উঠেছিল, যে সন্দেশখালীতে মহিলাদের সম্মান, মানে গণহারে মহিলাদের অসম্মান করা হয়েছিল, মহিলাদের এক প্রকার ধর্ষণ করা হয়েছে, নির্যাতন করা হয়েছে বলে একটা বিশাল গল্প রচনা করা হয়েছিল এবং যার সাথে নন্দীগ্রামের তুলনা করা হচ্ছিল। সেই সন্দেশখালীকে ঘিরে এক নতুন তথ্য এখন উঠে এসছে। কয়জন মানে 2জন সাংবাদিক, খুব সম্ভব 2জন সাংবাদিক, তারা আমাদের মতোই কোনো পোর্টাল চ্যানেল চালান। সেই পোর্টাল চ্যানেলের 2জন সাংবাদিক মানে অত্যন্ত সাহসিকতার সাথে একটি ভিডিও করেছেন, স্টিং অপারেশন চালিয়েছেন এবং সেই স্টিং অপারেশনে তারা যে তথ্য তুলে এনেছেন তা ভয়ঙ্কর। তথ্য হলো যে সন্দেশখালীতে যে মহিলারা তাদের ওপর নির্যাতনের অভিযোগ করেছিল, সারা বিশ্ব জুড়ে যে বার্তা ছড়িয়ে গেছিল যে সন্দেশখালীতে গণহারে মহিলারা ধর্ষিত হয়েছেন, সন্দেশখালী যে চেহারা সারা ভারতবর্ষে বাংলার সুনাম নষ্ট করেছিল, সেই সন্দেশখালীতেই উঠে এসছে যে বিজেপির ঘৃণ্য রাজনৈতিক ষড়যন্ত্র। সেই রাজনৈতিক ষড়যন্ত্রটা কি না, কিছু মহিলাকে, আপনারা জানেন যে আমরা সবাই জানি সন্দেশখালী হচ্ছে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবস এবং আদিবাসীদের অধ্যুষিত একটি সুন্দরবনের একটি ভূখণ্ড, একটি দ্বীপ, যেখানে দলিত মানুষদের সংখ্যা বেশি এবং দীর্ঘদিন ধরেই এই দলিত মানুষরা সিপিএমের ভোটার ছিল এবং সন্দেশখালীতে 2011-তেও সিপিএম জেতে। সুতরাং সন্দেশখালী এই দলিত মানুষদের নিয়ে পরবর্তী সময় বিজেপি তাদের সংগঠন গড়ে তোলে, সেখানে একটা বিজেপির আরএসএসের একটা সংগঠন মজবুত হয়। সন্দেশখালী বিস্তীর্ণ অঞ্চল, যেগুলো সন্দেশখালী এলাকার বাইরে যে সমস্ত জায়গাগুলো, সেখানে আবার তৃণমূলের প্রাধান্য বেশি ছিল। তো সেই দিক থেকে দেখতে গেলে সন্দেশখালীর মানুষ, সন্দেশখালী দ্বীপ যে ভূখণ্ড, তার যে মানুষ, তারা কিন্তু কোনোদিনই তৃণমূলের সাথে ছিল না। এখন ঘটনা হচ্ছে এই সন্দেশখালীকে ঘিরে যে রাজনৈতিক তাপ উত্তাপ তৈরি হয়েছিল, তাতে বলা হয়েছিল যে তৃণমূলের স্থানীয় নেতা শেখ শাহজাহান,
শিবপ্রসাদ সর্দার এবং উত্তম সর্দার এরা মানুষের ওপর, বিশেষ করে মহিলাদের উপরে অবর্ণনীয় অত্যাচার চালিয়েছেন এবং সেই অত্যাচারের ফলে বহু মহিলা তারা দিনের পর দিন মুখ বুজে থেকেছেন, তারা ভয় মুখ খুলতে পারতেন না। এবং জমি প্রচুর আদিবাসীদের জমি যে কেড়ে নেওয়া হয়েছে এটা তো আমরা জানি, এটা সরকারি তরফেও স্বীকার করা হয়েছে। কিন্তু এই যে মহিলাদের ধর্ষণের যে বিষয়টা তুলে ধরা হয়েছে তাতে দেখা যাচ্ছে যে বিজেপিরই এক নেতা, মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল, তিনি স্বীকার করছেন যে পুরোটাই একটা পরিকল্পিত নাটক ছিল এবং কিছু মহিলাকে তাদেরকে টাকা এবং মোবাইল দিয়ে তদন্তকারী অফিসারদের সামনে এই ধরনের অভিযোগ করতে বাধ্য করা হয়েছিল। আজকে এই ঘটনা সামনে আসার পর, স্টিং অপারেশন সামনে আসার পর স্বাভাবিকভাবেই সন্দেশখালী তো বটেই, গোটা পশ্চিমবাংলার মানুষ তারা কিন্তু লজ্জায় তাদের মাথা হেঁট হয়ে যাচ্ছে। বাংলার রাজনীতি কোনোদিন এই জায়গায় পৌঁছবে কোনো বাঙালি এটা ঘূর্ণা করে কোনোদিন স্বপ্নেও তারা কোনোদিন ভাবেনি। আমরা অতীতের রাজনৈতিক ইতিহাসের পাতা উল্টালে দেখতে পাবো বহু রকম আন্দোলন হয়েছে, বহু রকম ঘটনার মধ্যে দিয়ে আমাদের রাজনৈতিক তাপ উত্তাপ তৈরি হয়েছে, আলোড়ন পড়ে গেছে। এরকম বহু ঘটনা আমরা 2006, 2007-08 এবং 10 বামফ্রন্ট ক্ষমতা থেকে যাওয়ার আগে পর্যন্ত প্রচুর গণহত্যা দেখেছি, মানুষের মৃত্যু মিছিল দেখেছি। কিন্তু এইভাবে গণহারে মহিলাদের দিয়ে ধর্ষণের অভিযোগ করানো এবং সেই ফেক অভিযোগ যেটাকে বলা যায়, এটা কিন্তু কখনো আমরা দেখা তো দূরের কথা, কল্পনাও করেনি কোনো রাজনৈতিক নেতৃত্ব, কি সিপিএম, কি কংগ্রেস, কি তৃণমূল কংগ্রেস, কেউ কিন্তু এই ধরনের ভিন্ন জিনিস কখনো ভাবতে পারিনি। কারণ এটা খুব স্বাভাবিক ব্যাপার, যে মহিলা এই অভিযোগ করবেন তিনি কারোর মা হতে পারেন, কারোর বোন হতে পারেন, কারোর বউ হতে পারেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে কেউ কি চাইবেন তার মা একটা মিথ্যে অভিযোগকে সাথে নিয়ে, বা তার স্ত্রী একটা মিথ্যে অভিযোগকে সাথে নিয়ে, বা তার বোন একটা মিথ্যে অভিযোগকে সাথে নিয়ে নিজে ধর্ষিত হয়েছে বলে মেয়েরা কখনো, মহিলারা কখনো এই ধরনের ঘটনা তারা কিন্তু সজ্ঞানে কখনো করেন না। খুব বাধ্য না হলে কোনো মহিলা এই কাজ করেন না, কিন্তু এটা বিজেপি করিয়েছে এবং এটা একটা গৃহীত অপরাধ, যে অপরাধের কোনো ক্ষমা হয় না। রাজনীতি আছে, রাজনীতি থাকবে, ক্ষমতার পালাবদল আজ না হোক কালকে হবে। কিন্তু এই যে নোংরামির পলিটিক্স যেটা পশ্চিমবাংলার মধ্যে মানুষের মধ্যে ইনজেক্ট করা হচ্ছে, এটা কিন্তু ভীষণভাবে পশ্চিমবাংলার সংস্কৃতি বিরোধী। পশ্চিমবাংলার রাজনীতিতে আমরা কোনোদিন ভাবতে পারিনি যে এই রকম দুরবস্থার মধ্যে দিয়ে আমাদের রাজনৈতিক বাতাবরণ তৈরি হবে। আজকে সন্দেশখালী যে ঘটনা, যে স্টিং অপারেশন, দুঃসাহসিক স্টিং অপারেশন যে সমস্ত যে সাংবাদিক বন্ধুরা করেছেন তাদের কুর্নিশ জানাই। কুর্নিশ জানাবো এই কারণে, যখন গোটা দেশের মিডিয়া, মেইনস্ট্রিম মিডিয়াগুলো প্রায় বিক্রি হয়ে গেছে, হাজার হাজার কোটি টাকা বাজেটের, হাজার হাজার কোটি টাকা খরচ করে এই সমস্ত সংবাদ মাধ্যমগুলো যখন একচেটিয়া মিথ্যাচার করে চলেছে, তখন এই ধরনের ছোট ছোট স্বতন্ত্র কিছু সংবাদ মাধ্যম, আমাদের মতো কিছু স্বতন্ত্র সংবাদ মাধ্যম, তারা ঐকান্তিক নিজেদের প্রচেষ্টায় আজকে এই তথ্য সামনে তুলে আনতে পেরেছে। আজকে তারা যদি এই তথ্য সামনে তুলে না আনতো, তাহলে সন্দেশখালীর প্রকৃত ঘটনা মানুষের কাছে অজানাই থেকে যেত। আজকে এটা ঘটনা,
যে মহিলাদেরকে দিয়ে, তাদেরকে টাকা দিয়ে, তাদেরকে মোবাইল ফোন দিয়ে এই কাজ করানো হয়েছে, যারা করিয়েছেন, যে বা যারা করিয়েছেন, সে শুভেন্দু অধিকারী হোক, অমিত শাহই হোক, আর নরেন্দ্র মোদী হোক, তাদের কিন্তু কোনো ক্ষমা হয় না। এটা বাংলার মহিলাদের, বাংলার মা বোনের অপমান বলে আমরা মনে করি। পাশাপাশি আরও একটা জিনিস বলার, সেটা হচ্ছে আপনারা সম্প্রতি জানেন রাজভবনের নারী লাঞ্ছনা, এটাও একটা মারাত্মক ঘটনা। আমরা পরাভূত দেখেছি কিছু অবাঙালি মানুষ, তারা পশ্চিমবাংলার বাঙালিদের প্রতি তাদের একটা সম্পূর্ণ অন্যরকম মানসিকতা কাজ করে, এবং সেই জায়গায় অবাঙালিদের কাছে বাঙালি মহিলারা খানিকটা পণ্যের মতো, তাদের নিজেদের স্বজাতিদের মধ্যেই তারা বাঙালি মহিলাদেরকে পণ্যের মতো খানিকটা দেখে। যারই খানিকটা প্রমাণ দিলেন আমাদের রাজ্যপাল শ্রী আনন্দ বোস। তার বিরুদ্ধে একজন মহিলা, তিনি শ্লীলতাহানির অভিযোগ এনেছেন, এবং সেই অভিযোগ কতটা সত্যি কতটা মিথ্যে সেটা আগামী দিনে বিচার্য বিষয়। কিন্তু একটা কথা পরিষ্কার হয়ে গেছে, সেটা হচ্ছে ডাল মে কুছ কালা হয়। যদি তাই না হতো তাহলে রাজ্যপাল, মহামহিম রাজ্যপাল রাজভবন ছেড়ে পালিয়ে যেতেন না, কেরলে পালিয়ে যেতেন না। তিনি যখন কেরলে পালিয়ে গেছেন তখন ধরে নিতেই হবে তিনি দোষ করেছেন, এবং যেহেতু তিনি সাংবিধানিক প্রধান, ভারতবর্ষের কোনো আইনে রাজ্যপাল বা রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের কোনো প্রভিশন নেই, তাই তিনি গ্রেপ্তার হবেন না। কিন্তু মান সম্মান যে ধুলোয় লুটিয়ে গেছে, রাজভবনের মান সম্মান যে সাংবিধানিক প্রধানের যে ধুলোয় লুণ্ঠিত হয়ে গেছে, সেটা আজকে বাস্তব। এবং সেই কারণেই তিনি লজ্জায় মানুষের কাছে মুখ দেখাতে না পেরে রাতের অন্ধকারে তিনি কেরলে পালিয়ে গেছেন। আজকে অনেকেই বলার চেষ্টা করছেন এটা শাসক দলের একটা কারসাজি, শাসক দলের পরিকল্পিত চাল। রাজ্যপাল যেহেতু রাজ্যের শাসক দলের বিরুদ্ধে নানান রকম কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন, যা বিজেপির পালে হাওয়া তুলছিল, তাই তাকে ফাঁসানো হয়েছে। যদি তর্কের খাতিরে এটা ধরেও নিই, তাহলেও একটা প্রশ্ন থাকবে যে রাজ্যপাল তিনি যখন জানতেন যে এই রাজ্যের রুলিং পার্টি তাকে ফাঁসাবার চেষ্টা করতে পারে যে কোনো সময়, কারণ এইবার রাজ্যের রুলিং পার্টি তার উপর মোটেই সন্তুষ্ট নয়, তাকে ফাঁসানোর চেষ্টা করতে পারে, তাহলে তিনি কেন আরও সাবধানতা অবলম্বন করলেন না? কেন তিনি তার পিস রুমে কোনো মহিলা কর্মীকে নিযুক্ত করেছিলেন? কেন পিস রুমের সমস্ত স্টাফদেরকে তিনি পুরুষ করেননি? তার মানে এটা প্রমাণ করে যে রাজ্যপাল স্ব ইচ্ছায় তার পিস রুম বলুন আর বেডরুমই বলুন, সেখানে অবাধ মহিলা প্রবেশটাকে তিনি পছন্দ করতেন, এবং এই অবাধ মহিলা প্রবেশের কারণেই তিনি যে আজকে অভিযুক্ত হয়ে পড়েছেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আজকে পশ্চিমবাংলার রাজনীতিতে আমরা লক্ষ্য করছি বড় বেশি করে মহিলাদের নিয়ে রাজনৈতিক দলগুলো কিন্তু বেশি রকমভাবে মানুষকে ভাবাচ্ছে, যা মোটেই কাম্য নয়। আমাদের মা বোনেদের সম্মান, সেই সম্মান নিয়ে যারা খেলছেন, যারা খেলার ধৃষ্টতা দেখাচ্ছেন, আগামী দিনে তাদের বিরুদ্ধে মানুষ নিশ্চয়ই সচেতনভাবে তাদের রায় দেবেন, এটা আমরা আশা রাখি। নমস্কার, ভালো থাকবেন।